আমরা যেই লাস্ট একটা ভিডিও করেছিলাম, একটা রিপোর্ট করেছিলাম, এডিটোরিয়াল রিপোর্ট, সেটার কিন্তু আমরা ফার্স্ট পার্ট আমি আপলোড করেছি। ওই সেম রিপোর্টটা যারা রানা প্লাজা 10, যেটা 13 বছর আগে যেটা হয়েছিল, সেই রানা প্লাজা 10-এর এডিটোরিয়ালটা, সেটার সেকেন্ড পার্ট আজকে আমরা ট্রান্সলেশন করবো। আমরা আগে যেভাবে কিন্তু বিষয়গুলো বিশ্লেষণ করেছিলাম, গ্রামেটিক্যাল পয়েন্টগুলো সব কিছু অ্যানালাইসিস করে লেখাকে ফোকাস করে এক্সাম ওরিয়েন্টেডভাবে আমরা আবার আজকে ট্রান্সলেশন করব। এখানে বলা হচ্ছে দ্য কোলাপস মানে হচ্ছে দ্য বিপর্যয়, যেটা একটা বড় ঘটনা। যেমন এটা সিনোনিম হিসেবে আমরা ব্যবহার করতে পারি ট্র্যাজেডি, এটাকে বলতে পারি আমি ডিজাস্টার, এটাকে আমরা বলতে পারি রুইন, ধ্বংসাত্মক। এটাকে আমি বলতে পারি ডিভাস্টেটিং, খুব ভয়ানক এবং ধ্বংসাত্মক। এটা এখানে নাউন অর্থ ইউজ করা হয়েছে। যে বিপর্যয়টা অফ 9 স্টোরি বিল্ডিং, যেটা 9 তলা বিশিষ্ট যেটা বিল্ডিং ইন সাবারের মধ্যে, অন এপ্রিল 24, 2013, তারিখের আগে সবসময় অন হয় প্রেভিডিশন। কিল্ড, যেখানে নিহত হয়েছিল মোর দেন 1100 বা 1100 পিপল, প্রায় 1100 চেয়ে বেশি মানুষ নিহত হয়েছিল এ সালে। তাহলে এতটুকু পর্যন্ত আমরা যেটা দেখেছি, এখানে কিল্ড হচ্ছে দ্য মেইন বরফ বা ফাইনাইট বরফ। তাহলে এখানে দ্য কোলাপস এতটুকু পর্যন্ত হচ্ছে দ্য সাবজেক্ট। একদম সাবজেক্ট কী হয়, সাবজেক্ট ফুলটা যদি বিবেচনা করি তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য নাউন ফ্রেজ। একটা বিষয় রাখবেন, ফ্রেজ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে হচ্ছে আপনি আন্দাজে বলতে পারবেন না, মুখস্থবিদ্যায় কোনো স্ট্রাকচারের উপর ভিত্তি করে এটাই ফ্রেজ। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার কতটুকু প্রশ্নের মধ্যে আন্ডারলাইন হচ্ছে, ফুলটা হচ্ছে নাকি একটা অংশ হচ্ছে নাকি আগের অংশ হচ্ছে। যেমন এখানে একদম প্রথম অংশ এতটুকু পর্যন্ত আন্ডারলাইন যদি করি মেইন ভার্বের আগে, তখন এটা মেইন ভার্বের আগে সাবজেক্ট হবে, এটাকে ফুলটা বলতে হবে যে নাউন ফ্রেজ। আবার যদি এতটুকু বিবেচনা করি, এই যে ইন সাবার, তাহলে এটা একটা হয়ার করা হচ্ছে, হয়ার দ্বারা প্রশ্ন করা হচ্ছে। তাহলে নাউন ফ্রেজের একটা নির্দিষ্ট অংশ হচ্ছে আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার অন এপ্রিল 24, 2013 কখন হয়েছিল, এটা আবার হয়েন দ্বারা প্রশ্ন করলে হচ্ছে। তাহলেও এটা একটা নাউন ফ্রেজের একটা অংশ, এটা হয়েন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে আমরা যদি আবার এভাবে বলি তখন এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখান থেকে বুঝতে পেরেছেন কোনটা কোন ফ্রেজ হবে। ফ্রেজ আইডেন্টিফিকেশনে পরীক্ষার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু 2-3টা কোয়েশ্চেন কিন্তু ফ্রেজ এবং ক্লজ আইডেন্টিফিকেশন থেকে থাকে। এবং ফ্রেজ আইডেন্টিফিকেশন, ক্লজ আইডেন্টিফিকেশন, এটা আপনার ফ্রি হ্যান্ড রাইটিং, ফোকাস রাইটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার লেখাকে ইমপ্রুভ করবে যখন একটা ওয়ার্ডকে আপনি ফ্রেজে কনভার্ট করতে পারবেন, একটা ফ্রেজকে ক্লজে কনভার্ট করতে পারবেন, একটা ক্লজকে ফ্রেজে কনভার্ট করতে পারবেন। তাহলে আপনার মধ্যে লেখার মতো একটা যে গুণগত মান, যে একটা মানে অ্যারেঞ্জমেন্ট নিজের মতো করে যে অর্নামেন্ট, সেটা আপনি নিজে করতে পারবেন। এরপরে দেখেন এখানে হচ্ছে একটা কোঅর্ডিনেটিং কন্ডিশন। সো দুটা ক্লজ, তাহলে ইনজিউট এটা ফাইনাইট বরফ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। আহত হয়েছিল ওভার 2500, 2500 চেয়ে বেশি। এখানে ওভার হতে অতিরিক্ত অর্থ ওভার ব্যবহার করা হচ্ছে। এবং 2500 চেয়ে বেশির মধ্যে মোস্ট অফ দ্যাম গার্মেন্ট ওয়ার্কার্স, তাদের মধ্যে হচ্ছে অধিকাংশই হচ্ছে গার্মেন্ট শ্রমিক। আচ্ছা, এটা বুঝতে পেরেছেন দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করেছে। আগের ভিডিওতে বলেছিলাম একটা কোঅর্ডিনেটিং কন্ডিশন থাকলে, যেগুলো কোঅর্ডিনেটিং কন্ডিশন হচ্ছে যে অ্যান্ড, বাট, অর, এগুলো থাকলে দুইটা ক্লজকে যুক্ত করলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স। এটা আমরা বলতে পারি এটা হচ্ছে যে একটা কম্পাউন্ড সেন্টেন্স। এরপর ওটা দেখেন, ইট রিমেইনস দ্য ডেডলিয়েস্ট ডিজাস্টার, ভয়ানক বিপর্যয়। এখানে ডিজাস্টার মানে বিপর্যয়। এই ডিজাস্টারের সিনোনিম হিসেবে আমরা এটা বলতে পারি কোলাপসে বলতে পারি। এই ডেডলিয়েস্ট এটা হচ্ছে খুব ভয়ানক, সেটাকে আমরা টেরিবল বলতে পারি। টেরিবল মানে হচ্ছে তো খুব ভয়ঙ্কর, অর্থাৎ এটা একটা ভয়ঙ্কর বিপর্যয় হিসেবে থাকবে ইন দ্য হিস্টোরি, ইতিহাসে অফ কান্ট্রিজ RMG, অর্থাৎ রেডিমেড গার্মেন্টস সেক্টরে আমাদের দেশের ইতিহাসে এটা একটা বিপর্যয় হইতে থাকবে। মাল্টিপল কেসেস, অধিকাংশ মামলা, অনেক মামলা। মাল্টিপল শব্দটা হচ্ছে যেটা সচরাচর অ্যাডজেক্টিভ, এটা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, যেটা দ্বারা পরিমাণ বোঝায় সেটা কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। এটা একটা ডিটারমিনারও বলতে পারি।
সংখ্যা বোঝালে নাউনের আগে যে অ্যাডজেক্টিভটা সেটাকে আমরা ডিটারমিনার বলতে পারি। এবং মাল্টিপলের পরে সবসময় কিন্তু নাউনটা ফ্লোরাল হয়। আমি এটা একটু মুছে দেখাই, তাহলে আপনারা আরও বুঝতে পারবেন। হ্যাভ বিন ফাইলড, অনেক কেস কিন্তু ফাইল হয়েছে, মামলা করা হয়েছে। ফাইলড এখানে বরাবর ইউজ করা হয়েছে। এবার হ্যাভ বিন, মামলা কারা করেছে? অন্যের মাধ্যমে করেছে, তাহলে এটা ফেসিভ অর্থ বোঝাচ্ছে। এই অংশটা হচ্ছে যে ফেসিভ। বাক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এখানে মনে করেন রাষ্ট্রই করেছে বা কোনো একটি পক্ষই করেছে, অজানা। তাহলে কারা কারা করেছে আপনার কাছে বিষয়টা অজানা, আপনি স্পেসিফিক করতে চাচ্ছেন না, তখন এখানে সাবজেক্টকে উজ্জ্বল রাখবেন এবং ওই সব কথাগুলোকে সরাসরি আপনি ফেসিভে লিখবেন। তখন লেখার গুণগত মানটা মানে অটোমেটিকলি বেড়ে যায়। এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফেসিভ সেন্টেন্স। এগেইনস্ট, এটা এমন একটা প্রেপোজিশন, সেটার অর্থ হচ্ছে যে বিরুদ্ধে বোঝাই। কাদের বিরুদ্ধে করেছিল? দোজ রেসপন্সিবল, যারা অভিযুক্ত, যারা দায়ী। রেসপন্সিবল যদিও অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে এটা দোজ অ্যাডজেক্টিভ বিদায়ী। রেসপন্সিবল এখানে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অ্যাডজেক্টিভ হলো, কিন্তু এটা বাস্তবে কিন্তু এই অবস্থানে নাউন হিসেবে কাজ করেছে, কারণ অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। দোজ এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে বাট প্রোগ্রেস হ্যাজ বিন পেইনফুলি স্লো, এখানে মেইন বরফ হচ্ছে কিন্তু এটা বিন। হ্যাজ সাজ এখানে টু হ্যাভ বরফ, আবার প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ যেটা অগ্রগতি। প্রোগ্রেস মানে অগ্রগতি, যে অগ্রগতি। স্লো এটা অ্যাডজেক্টিভ, আবার পেইনফুলি হচ্ছে এখানে বরফ, যেটা খুব বেদনাদায়কভাবে একদম মন্তর অগ্রগতি। তাহলে বাট এটা হচ্ছে একটা মানে অনেকগুলো মামলা হয়েছে, কিন্তু মামলার কোনো শুরু হয় নাই, আরও উল্টো মন্তর্গতি হয়েছে। তাহলে এই কথাটার সাথে এই কথাটা হচ্ছে যে সম্পূর্ণ কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট মানে হচ্ছে যে বিপরীত। এরকম বার দ্বারা সবসময় কন্ট্রাস্টকে বোঝায়, বার দো অল দো দ্বারা। এবং যখন দুইটা কথা পরস্পর দ্বন্দ্বার্থক, এরকম বিপরীতার্থক হবে, সেগুলোকে বলা হয় ফিগার অফ স্পিচের ভাষায়, সাহিত্যের ভাষায় এন্টিথিসিস। এটাকে বলা হয় এন্টিথিসিস, পরস্পর বৈপরীত্য, বিপরীত ধারণা। এবং বাট এটা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন বিদায়, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ দুইটা একটা সেন্টেন্সের মধ্যে যদি একটা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলে দুইটা প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করছে, এটা নিশ্চিত। এবং এই সেন্টেন্সটা হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্স। অ্যাকর্ডিং টু দ্য বাংলাদেশ লিগেল এইড সার্ভিসেস ট্রাস্ট, যে লিগেল শব্দটা এটা ল এর অ্যাডজেক্টিভ ফর্ম। ল থেকে অ্যাডজেক্টিভ হচ্ছে যে লিগেল, অর্থাৎ বাংলাদেশ লিগেল এইড সার্ভিসেস, এটা একটা আইনগত সংস্থা। এটার কথা অনুসারে নো কেস হ্যাজ রিচড এ ফাইনাল ভার্ডিক্ট। ভার্ডিক্ট মানে রায়, যেটা অ্যাকমপ্লিশমেন্ট, যেটা সিদ্ধান্ত উপনীত হওয়া। এখনও পর্যন্ত কোনো নো কেস, নোটা এখানে অ্যাডজেক্টিভ, কেসটা এখানে নাউন, অর্থাৎ কোনো কেস এখনও পর্যন্ত চূড়ান্তভাবে কোনো রায় আসে নাই। অ্যান্ডের আগে একটা প্রিন্সিপাল ক্লজ, আবার একটা কোঅর্ডিনেটিং কনভেনশন। ফুল লিগেল রেমিডিস, এখানে রেমিডিস মানে হচ্ছে তো কি প্রতিকার, এটাকে বলতে পারি প্রতিকার। তাহলে এটা একটা ম্যাটাফরিক্যাল মিনিং। আমরা রেমিডিস মানে বিশেষ করে এই কোনো ওষুধকে বুঝি, কিন্তু এখানে প্রতিকার এটা মেডিসিনের সাথে কম্পেয়ার করা হচ্ছে। মানে কোনো আইনগত লিগেলের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে যে নাউন ফর্ম হচ্ছে যে লিগেসি। তাহলে লিগেসি থেকে লিগ্যাল, কোনো বৈধ কোনো প্রতিকার, ইনক্লুডিং এটা একটা পার্টিসিপাল প্রেপোজিশন। কম্পেনসেশনস কোনো ক্ষতিপূরণ। ইন অ্যাকর্ডেন্স উইথ, যেটা অ্যাকর্ডিং টু, এটাকে ইন অ্যাকর্ডেন্স উইথও বলা হয়। এখানে ইন অ্যাকর্ডেন্সটা হচ্ছে অ্যাকর্ডেন্সটা নাউন হয়ে গেছে, অর্থাৎ এটাও একটা প্রেপোজিশনাল ফ্রেজ। কোনো ফ্রেজের আগে প্রেপোজিশন, পরেও প্রেপোজিশন থাকলে এটাকে বলবেন প্রেপোজিশনাল ফ্রেজ। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, অর্থাৎ আন্তর্জাতিক কোনো মানদণ্ড অনুসারে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত কোনো প্রতিকার পাওয়া যায় নাই। হ্যাভ ইয়েট, প্রেজেন্ট পারফেক্ট, ইয়েট টু বি সিকিউরড, কোনো আন্তর্জাতিক মান এটা এখনও পর্যন্ত অর্জন হয়নি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ রুলস আমরা পেয়েছি। এই ইয়েট শব্দটা এটা একটা সরাসরি নেগেটিভ অর্থ প্রকাশ করে, ইয়েট এবং স্টিল। ইয়েট মানে এখনও, ইয়েট যেখানে থাকবে সেখানে সবসময় প্রেজেন্ট পারফেক্ট হবে, এটা মাথায় রাখতে হবে। ইয়ের দুইটা ব্যবহার আছে। ইয়ের যদি বাক্যে, ইয়ের যদি একদম বাক্যের শেষে থাকে তাহলে এখানে নট আসবে। আবার ইয়ের যখন অক্সিলিয়ারি ভার্বের পরে থাকবে তখন পরবর্তী ভার্ব মেইন ভার্বে ইনফিনিটিভে রূপান্তর হবে। যেমন দেখেন ইয়ের অক্সিলিয়ারি ভার্বের পরে আছে বিধে পরবর্তী অংশটা ইনফিনিটিভ হয়ে গিয়েছেন, টু বি সিকিউরড, অর্থাৎ ইনফিনিটিভের প্যাসিভ ফর্ম। এখানে আমি যেভাবে বিশ্লেষণ করেছি
প্রিয় শিক্ষার্থী, এভাবেই একদম নিউজ পেপারকে যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন, হয়তো আপনার একটু কিছুটা সময় যাচ্ছে, কিছু কালক্ষেপণ হচ্ছে, কিন্তু আলটিমেটলি সাকসেস একদিন দুদিন আসে না। আপনি একসাথে এখান থেকে গ্রামার, রিডিং প্র্যাকটিস, রিডিং অ্যানালাইসিস, কম্প্রিহেনশন প্র্যাকটিস, এখানে সেন্টেন্সে গ্রামারে যতগুলো বিষয় আছে এগুলো বের করতেছেন, ওয়ার্ডের বিন্যাস জানতেছেন, ভোকাবুলারি স্কিল বাড়তেছে, এবং একটা লেখাকে কীভাবে হাইলাইট করি পয়েন্ট টু দ্য পয়েন্টে ফোকাস রাইটিং ইমপ্রুভ করা যায় সেই বিষয়গুলো শিখতেছে। এবার সাম্প্রতিক অনেকগুলো বিষয় জানতে হচ্ছে, স্ট্যান্ডার্ড মানের কোনো মুখস্থ কিছু হচ্ছে না, আপনি নিজের মতো করে নিজেকে তৈরি করতে পারতেছেন। এভাবে যদি আপনি বেশি না সবাই যদি প্র্যাকটিস করেন, আমার কাছে মনে হয় ইংলিশে আপনার রাতারাতি কিন্তু একটা বিশাল একটা ইমপ্রুভমেন্ট আসবে। এটার জন্য প্রয়োজন রেগুলার প্র্যাকটিস করা। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি নিউজ পেপার অ্যানালাইসিসের উপরে আমি একজন ইংরেজি প্রভাষক। আমি নিউজ পেপার অ্যানালাইসিসের উপরে একটা কোর্স আমার চলমান আছে, 4 থেকে 5টা ক্লাস হয়েছে। কেউ যদি এভাবে নিউজ পেপার অ্যানালাইসিসের মাধ্যমে একসাথে সব কিছু যদি গ্রামার, প্রিলিমিনারি, রিটার্নের প্রস্তুতি একসাথে নিতে চান, আমার এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারেন। এখানে নিউজ পেপার অ্যানালাইসিস, গ্রামার, ট্রান্সলেশন 3টা একসাথে। আবার নতুন আরেকটা ব্যাচ শুরু করতে যাচ্ছে, শুধু এখানে নিউজ পেপার অ্যানালাইসিস করাবো, যে নিউজ পেপার অ্যানালাইসিসের মাধ্যমে ইংলিশের স্কিল যত কিছু আছে সব কিছুকে ইমপ্রুভ করার চেষ্টা করব। সরাসরি নিউজ পেপার অ্যানালাইসিস ওই কোর্সটাও আমি চালু করতে যাচ্ছি, এটার ভর্তি শুরু করতে যাচ্ছি খুব দ্রুত। আমি এটার ব্যাচ নতুন এটা একটা ব্যাচ হবে। 2টা থেকে যাদের যেটা ভালো লাগে দ্রুত আপনারা চাইলে এখানে যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে আমার সাথে কনফার্ম করে এনরোল করে রাখতে পারেন। আশা করি ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।